সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। ভোররাতে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাঁপ দিল এক যুবক। ওই ব্যক্তি বাঁকুড়ার রায়পুরের লুড়কা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, রবিবার বিকেলে মদ খেয়ে অসুস্থ হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় লুড়কা গ্রামের এক যুবক। ভোররাতে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাঁপ দিল এক যুবক। ওই ব্যক্তি বাঁকুড়ার রায়পুরের লুড়কা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, রবিবার বিকেলে মদ খেয়ে অসুস্থ হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় লুড়কা গ্রামের এক যুবক। ওই ব্যক্তির মদ খেয়ে বাড়ি ফেরার পর প্রচণ্ড বমি করতে থাকে। বাড়ির লোক তাকে অসুস্থ অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এরপর সে ভোররাতে ওই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেয়। মৃত ওই ব্যক্তির নাম নির্মল দেশওয়ালি, বয়স 32 বছর। এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে এই ঘটনা ঘটায়। এদিকে পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে। হাসপাতালে 4 তলার জানালার কাঁচ ভেঙে সেখান থেকে আউটডোরের ছাদে ঝাঁপ দেয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে ওয়ার্ডে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে কিভাবে এই ঘটনা ঘটল। কখন হয়েছে? হ্যাঁ, কি নাম আপনার? কি হয়েছিল? পায়খানার বমি হতে হাতে করা হয়। তারপর আর আমি তো বাইরে ছিলাম আমার মেয়েকে নিয়ে, তাহলে জামাইকে বুঝে। আপনার শালার নাম কি? হ্যাঁ, কবে থেকে ভর্তি ছিল? ভাই ক্যামেরাটা সরাও, সেদিকে কবে থেকে ভর্তি ছিল? হ্যাঁ, রবিবার। এই রবিবার কি হয়েছিল? সকালে পায়খানা করছিল আর পেটটা ব্যথা ব্যথা আর মাথাটা একটু চপ ছিল। দিয়ে কি শুনলে আজকে? আজকে শুনলাম তো যে আজ ছুটি দেওয়ার কথা, কালকে তো বইগুলো রাখতে গেলাম, তাতে বলছে কাজ হচ্ছিল আর কি। দুটো এবার বেড়ে গিয়েছিল, আমি এখান থেকে নেই নাকি বেরিয়েছে, সবাই বলছে চলো দেখে এখন ছুটি দেবে না বলবে, তাতে তারপর সকাল হতে হতে আবার বেগে দিয়ে করে আর বেরিয়ে পড়ি। দুর্ভাগ্যজনক, যখন সুস্থ হয়ে আসছিল তার ডিসচার্জও লেখা হয়েছিল, তার মধ্যে হঠাৎ করে এই সকালবেলায় মানে তখনই ক্রেভিংটা আছে, মানে অ্যালকোহলের ক্রেভিংটা। হ্যাঁ, এই অ্যালকোহল না পেলে সে তখন ওয়ার্ডের মধ্যে ঘোরাঘুরি এরকম করেছে। পার্টি যখন দুজন রাখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনের সে সময় কোথাও বেরিয়ে গেছে হয়তো। তো সুযোগে তার এই অ্যালকোহল জল এমনই পর্যায়ে চলে গেছিল অ্যালকোহলের জন্য, বেরোতে না পেরে তাকে ঝাঁপ দিয়ে এরকম। বাড়িতে মন থেকে না, তাই একবার দিল্লিটা ঘুরে এলে মন্দ হয় না। সেই উদ্দেশ্যে রওনা 3 খুদে। ঝাড়গ্রাম স্টেশন থেকে উদ্ধার করা হলো 3 নাবালককে। বাড়িতে মন থেকে না, তাই একবার দিল্লিটা ঘুরে এলে মন্দ হয় না। সেই উদ্দেশ্যে রওনা 3 খুদের। ঝাড়গ্রাম স্টেশন থেকে উদ্ধার করা হলো 3 নাবালককে। 2 বন্ধুকে নিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছিল রাহুল। সেই মতো 2 বন্ধুকে পাড়ার পরিকল্পনা মাফিক বাড়ি থেকে বেরিয়ে পড়ে 3 বন্ধু। এই পরিকল্পনা ভেস্তে যায় ঝাড়গ্রাম রেলওয়ে পুলিশের তৎপরতায়। স্টেশনে এই 3 বন্ধু ধরা পড়ে যায়। আর এই 3 বন্ধু একজন পড়ে ক্লাস 2-তে, একজন পড়ে ক্লাস 3-তে, আর একজন চতুর্থ শ্রেণীতে। বয়সে ছোট হলে কি হবে, মাথায় বুদ্ধি ভরপুর। আরপিএফ এর অফিসাররা টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে উদ্ধার হয় এই 3 বন্ধুর ঘর ছেড়ে আসার গল্প। কখনো শিশু বাচ্চাদের সঙ্গে জড়িয়ে যায়, কখনো রাস্তা হারিয়ে ফেলেছে বলে পুলিশকে বিভ্রান্ত করে এই শিশুরা। অবশেষে জানা যায় আগেও বহুবার পালিয়েছে বাড়ি থেকে। হরিদ্বার যাওয়ার পথে একবার জান্ডিল থেকে ধরা পড়েছে, একবার গিদনি থেকে ধরা পড়েছে। সব জেনে ঝাড়গ্রাম রেল পুলিশ খড়গপুর রেল পুলিশের সাথে যোগাযোগ করে। 3 শিশুরই খড়গপুরে তাদের বাড়ি বলে জানতে পারে। রাতে কড়া পাহারায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। মঙ্গলবার তাদের চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় রেল পুলিশের তরফ থেকে। বিষ্ণু সিং, হে বাবু সিধা এই মোবাইল বিষ্ণু
হ্যাঁ হ্যালো এরকম বলছিল মেরা বললো চো ঘুরে আসবো, তারপরে ওখানে আমরা ছিলাম, দিয়ে একটা কিডন্যাপার ছুটাচ্ছিল আমাদেরকে। হ্যাঁ, দিয়ে আমরা জানতাম না ওটা কোন কোথাকার ট্রেন, দিয়ে আমরা ট্রেনে উঠে গেছি, দিয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপরে আমরা ওখানে একটা জায়গায় নামছিলাম, একটা জায়গায় দাঁড়িয়েছিল, ওখানে নেমে করে আমরা হেঁটে হেঁটে ট্র্যাকের উপরে আসছিলাম। তারপরে ওই কাকিমা গেলে স্যার দেখা হলো, দিয়ে ওরা তিনজনকে বিস্কুট দিল। তারপরে ওখান থেকে আসছিলাম, বিস্কুট খেয়ে আবার কাকিমার কাছ থেকে চলে আসছিল। হ্যাঁ, দিয়ে কাকিমা বললো একলা চল যা, দিয়ে ওদিকে হাতি আছে তো, শিয়াল চিল্লাচ্ছিল আর কুত্তা এলো কাঁদছিল, দিয়ে একলা আরো এসে করে ওদের কাছে যে একটা কাকু আসছিল ও ছেড়ে দিচ্ছিল। তারপরে এখান থেকে আমরা গেছিলাম, এখান থেকে তো স্টেশনে চলে এলাম। হ্যাঁ, কথা খড়গপুর যাবি বল। হ্যাঁ, তা তোর মামার কথা বললি, ভয়ে বলে দিয়ে এখন কোথায় যাবি? দুর্গাপুজোকে এখনো 3 মাস বাকি, আর তার আগে সারা রাজ্যের পুজো কমিটির কর্তাদের নিয়ে সভা করলেন প্রশাসনিক কর্তারা। রাজ্যের পাশাপাশি প্রতিটি বিডিও অফিসে এলাকার পুজো কমিটির কর্তাদের নিয়ে ভার্চুয়াল সেই সভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোকে এখনো 3 মাস বাকি, আর তার আগে সারা রাজ্যের পুজো কমিটির কর্তাদের নিয়ে সভা করলেন প্রশাসনিক কর্তারা। রাজ্যের পাশাপাশি প্রতিটি বিডিও অফিসে এলাকার পুজো কমিটির কর্তাদের নিয়ে ভার্চুয়াল সেই সভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতার পাশাপাশি রাজ্যের প্রায় প্রতিটি জেলায় এই সভা হয়। এবার রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে ৭৫,০০০ টাকাটা বাড়িয়ে ৮৫,০০০ টাকা করেছে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, সেই দিকে লক্ষ্য করে এই টাকা বাড়ানো। তবে এই টাকা পেয়ে খুশি ক্লাব কর্তারা। উল্লেখ থাকে, রাজ্য জুড়ে দুর্গাপুজোর আনন্দে মাতেন আপামর বাঙালি। তবে আগে যেভাবে পুজোর সব কিছুর জন্য অ্যাপ তৈরি করেছিল সরকার, সেই অ্যাপ খোলা হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। পুজোয় যেহেতু অক্টোবর 9 তারিখ, তাই 2.5 মাস আগে সরকার সেই কাজ শুরু করে দিল। জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবে, যাতে মানুষের চোখে পড়ে, এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের দিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্ট ইনক্লুড করে চিফের সাথে বসে, এফএসের সাথে বসে এটাকে ঠিক করতে, তাহলে তারা একটা সহযোগিতামূলক ব্যবস্থাগুলো লোকেরা জানতে পারলো, এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি জ্যেষ্ঠদের স্পেশাল যারা চায়, বিশেষ করে বৈঠকে কি কি বলা হলো ব্লক থেকে? আজকে প্রশাসনিক বৈঠকে বলা হলো পারমিশনের জন্য কোনো টাকা লাগবে না। আমরা যে পুজো পারমিশন করতাম আগে, বিগত কয়েক বছর ধরে নিচ্ছেন না উনি সরকার থেকে, আর এই বছরও একদমই নেবেন না পারমিশনের জন্য কোনো টাকা। বিদ্যুৎ বিলে আমরা যে পুজো করতে যে বিদ্যুৎ বিল খরচ করি, তার 75% ছাড় দিলেন। সাথে সাথে আমাদের যে অনুদান নিতেন প্রতি বছর, সেই অনুদান এবছরও দেওয়া হচ্ছে, কিন্তু তার বৃদ্ধি হয়েছে অনুদানের 70 থেকে 85,000 টাকা। 70,000 টাকা থেকে বেড়ে 85,000 টাকা করা হবে। কোন ক্লাব, কোথায় পুজো করেন? নান্দনিক ক্লাব, বেল্লা থানার কাছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় প্রধান, 7 সম্পাদক। প্রতিবারের মতো এবারও বেলদা কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার দেউলির বাঁধপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন। বিশেষ করে এই এলাকাটিকে দত্তক নিয়েছে এনএসএস ইউনিট। আগে যে সমস্ত গাছ লাগিয়েছিলেন তা বড় হয়েছে, এবার যে সমস্ত গাছ দিলেন সেই সমস্ত গাছগুলিকে যত্ন সহকারে পরিচর্যা করার কথা বললেন প্রোগ্রামিং অফিসার ডক্টর লিপিকা মণ্ডল। এক বছর বয়স হলো, তাই তো? গাছটা 1 বছর বয়স হলে এরা সুন্দরভাবে গাছটাকে লালন পালন করেছেন, এবং গাছটা বড় হচ্ছে, আরো বড় হবে এটা, এবং প্রকৃতিকে অনেক অক্সিজেন এবং অনেক সম্পদ দান করবে। পালন করা হচ্ছে। আমাদের এবারে থিম হলো এক পেড় মা কে লিয়ে। আমার মায়ের নামে আমি একটা গাছ বসাবো। আমরা এনএসএস ইউনিট বেলদা কলেজের তরফ থেকে আজ বাঁধপাড়া, আমাদের এটা অ্যাডপ্টেড ভিলেজ, এই গ্রামে এসেছি আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে। এবার আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির থিম হলো এক পেড় মা কে নাম, অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের মাকে যেমন করে যত্ন করি, তেমনি একটি গাছ লাগানোর পরে তাকে আমরা ওরকমভাবে যত্ন করে বড় করার কথাই বলছি গ্রামবাসীদেরকে। এবং যারা আমাদের সবসময়ের সঙ্গী, অ্যাডপ্টেড ভিলেজের যারা মানুষজন, তারা আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং সবসময়েরই সঙ্গী, তাদের মধ্যে এই বার্তা আমরা প্রচার করতে চাইছি। কারণ আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং পৃথিবী পরিবেশ যদি দূষিত হয়, পরিবেশ যদি ধ্বংসের মুখে চলে যায়, তাহলে আমাদের পক্ষেও সেটা থ্রেট। অর্থাৎ মানব জীবন সাস্টেনেবিলিটির জন্য, বা এই আমাদের সভ্যতা, মানব সভ্যতা সাস্টেনেবিলিটির জন্য আমাদের কিন্তু দরকার গাছ লাগানো এবং পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখা। তাই আজকের এই কর্মসূচি, তাই আমরা একটি গাছ আমার মায়ের নামে, আমরা এই কর্মসূচি নিয়ে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান আজকে এই বাঁধপাড়া গ্রামে আমরা করছি।
আমার নাম? আমি ডক্টর লিপিকা মন্ডল, এনএসএস প্রোগ্রাম অফিসার, বেলদা কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ডেঙ্গুর সংখ্যা বাড়ছে, বিশেষ করে পিংলা বিধানসভা এলাকায় এর সংখ্যা সব থেকে বেশি। উল্লেখ থাকে বর্ষাকালে নালা নর্দমাগুলি সঠিকভাবে পরিষ্কার না করা ও বিভিন্ন খানাখন্দে জল জমে থাকায় ডেঙ্গি মশা জন্ম নেয়, আর তা থেকেই এই রোগ ছড়াতে থাকে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিটি এলাকায় বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, কিন্তু তাতেও দিনের পর দিন ডেঙ্গু বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে জেলা জুড়ে। তালাক দেওয়ার ক্রোধে স্বামীর ভাগ্নিকে ভারী লোহার পেনিয়াম দিয়ে থেতলে হত্যা করা মামি আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতে। তালাক দেওয়ার ক্রোধে স্বামীর ভাগ্নিকে ভারী লোহার পেনিয়াম দিয়ে থেতলে হত্যা করা মামি আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতে। প্রায় 14 বছর আগে পাঁশকুড়া থানার মানুর গ্রামের অধিবাসী শেখ মেহের আলী পিতা মনসুর আলীর বাড়িতে তার মৃত কন্যা রওশন আরা, স্বামী শেখ আমজেদ আলীর কন্যা মনীষা খাতুন বয়স 14 বছর পড়াশোনা করার জন্য তার মামার বাড়িতে থাকত। মনীষার বাবা শেখ আমজেদ আলী ও মনীষার মা রওশন আরা দুজনে অকালে অসুখে মারা গেলে রওশন আবার 3 কন্যা মনীষা, আসমিন, নাফিসা ও এক ছেলে পিতৃমাতৃহীন হয়ে শৈশব থেকে তারা মামার বাড়িতে দিদা হালিমার বিবির কাছে আশ্রয় নিয়েছিল। রওশন আবার একমাত্র ছেলে মামা হানিফের সঙ্গে কর্ণাটক চলে যায় কাঠের কাজ করার জন্য। মনীষার মামা শেখ হানিফ আসামি আমিনা বিবিকে তালাক দিয়ে কর্ণাটকে চলে গেলে আসামি আমিনার মনে ক্রোধের সঞ্চার হয়। গত 16 সেপ্টেম্বর 2010 সালে দুপুর 12টার সময় তালাক ও পারিবারিক বিবাদের জেরে নিষ্পাপ শিশু মনীষা খাতুন নিজের মামি আমিনার ক্রোধের বলি হয়। যখন মনীষার 2 বোন আসমিন ও নাফিসা স্কুলে চলে যায় এবং দিদা হালিমা বিবি মনীষাকে রান্না চড়াতে বলে বিশেষ কাজে বাইরে গেল। একাকী মনীষা ও তার মামি আসামি আমিনা বিবি ও আমিনার শিশু কন্যা ওই ঘরে ছিল। মনীষা খাতুন যখন রান্না করছিল তখন তার মামা হানিফের স্ত্রী আসামি আমিনা বিবি পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে ধান ভাঙা কলের লোহার ভারী পেনিয়াম দিয়ে মনীষার মাথায় ও সারা শরীরে অনেকবার আঘাত করে থেতলে থেতলে মারে। ফলে ঘটনাস্থলে মনীষার মৃত্যু হয়। মনীষাকে হত্যা করার পর রক্তাক্ত ভেজা কাপড়ে যখন আসামি আমিনা বিবি ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছিল তখন প্রতিবেশী 2জন সাক্ষী চোখে দেখে ফেলে তারা তাদের সাক্ষী জবানবন্দিতে বিস্তারিত বলে। ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারায় পাঁশকুড়া থানায় মামলা দায়ের হয়। পাঁশকুড়া থানার কেস নম্বর 306, 16 সেপ্টেম্বর 2010 সালে। প্রায় 14 বছর বিচার চলার পরে সোমবার 22 জুলাই 2024 সালে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত বিচারক হেমন্ত সিনহা আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুক আদালত। আপনাকে একবারই দিই, ওইদিকেই তাকাবো আমরা। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাহেব আসছেন, সাহেব আসছেন। হত্যার ঘটনা ঘটেছিল 2010-এ। আজকে তার শাস্তি ঘোষণা ছিল, কি হলো স্যার? আজকে আবার শাস্তি দিল হচ্ছে যাবজ্জীবন, হ্যাঁ, আর হচ্ছে 10,000 টাকা জরিমানা অনাদায় 3 মাস। মানে কি একটু যদি সংক্ষেপে বলেন কিছু ঘটনা, একটু জোরে যদি বলেন। পাঁশকুড়া থানায় মানুর গ্রামে মেহের আলী বলে একজন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিয়েছিল। মেয়েটি খুব এবং তার যে বর খুব অল্প বয়সে মারা গেছে। মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই তার 3টে সন্তান, 3টি মেয়ে এবং একটি ছেলে তার ওই মামার বাড়িতে মানুষ হয়েছে। মানুষ হওয়ার সময় 3 জনের মধ্যে একজন হচ্ছে যে মারা গেল, আর বাকি 2জন ওই সময় স্কুলে গিয়েছিল। আচ্ছা, আর ছেলেটা গিয়েছিল কর্ণাটকে। সেই সময় ওই মার্ডারটা হয়েছে, মার্ডারটা করেছে ওর মামি। মামির নাম কি? আমিনা বিবি। আচ্ছা, মাটির মানে নিজের মামি। কারণটা হচ্ছে ওর যে হাজব্যান্ড মানে যে ডিসিজ ভিকটিম তার যে মামা হানিফ, ও বিয়ে ডিভোর্স করার পরে তালাক দেওয়ার পরে কর্ণাটকে চলে গেছে। সেই আক্রোশ মানসিক অস্থিরতা থেকেই এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। যখন কেউ ছিল না তখনই ওই মেয়েটিকে মার্ডার করেছে। এবং যখন ও যখন মার্ডার করার পরে কিভাবে মার্ডার করেছিল? ও একটা পেনিয়াম দিয়ে, মানে ধান ভাঙা মেশিনের যে লোহার পেনিয়াম, সেটাতে মেরেছে এবং তাতে অনেকগুলো আঘাত আছে, তাতে মারা গেছে।
এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দুজন সাক্ষী যারা প্রতিবেশী ছিল তাদেরকে দেখা গেছে যে রক্তাক্ত অবস্থায় মহিলা ছুটে গিয়েছিল, তারা এসে জবানবন্দি দিয়েছে এবং আজকে তার শাস্তি ঘোষণা হয়েছে। মেয়েটা যখন মারা যায় তখন বয়স কত ছিল? 14 বছর নাবালিকা। মেয়েটার নাম কি ছিল বললেন একটু, যে মারা গেছে? মনীষা খাতুন। আপনার নাম পরিচয় একটু? উত্তর শাখা বিভাগ, মানে আপনি সরকার, জেলা সরকার বিভাগ। প্রতিনিয়ত প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে কখনো রেলপথে আবার কখনো সড়ক পথে গাঁজা সহ নানা মাদকজাত দ্রব্য আসছে এই রাজ্যে। রাজ্য পুলিশের পক্ষ থেকে বারে বারে গ্রেপ্তার করলেও তা বন্ধ করা যাচ্ছে না। ফের বাসের মধ্য থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করলো কাঁথি থানার পুলিশ। প্রতিনিয়ত প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে কখনো রেলপথে আবার কখনো সড়ক পথে গাঁজা সহ নানা মাদকজাত দ্রব্য আসছে এই রাজ্যে। রাজ্য পুলিশের পক্ষ থেকে বারে বারে গ্রেপ্তার করলেও তা বন্ধ করা যাচ্ছে না। ফের বাসের মধ্য থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করলো কাঁথি থানার পুলিশ। উল্লেখ থাকে, ওড়িশা থেকে কখনো 4 চাকায়, কখনো মোটর বাইকে, আবার কখনো রেলপথে, আবার কখনো তরমুজ গাড়ির মধ্যেও গাঁজা এই রাজ্যে আসছে। এবার বাসের মধ্যে 2 অভিযুক্ত গাঁজা নিয়ে আসার পথে কাঁথি থানার পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তাদের কাছ থেকে 22 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার হয়। আগের করে না हाँ प्लीज। তুমি যাও সংবাদ এই পর্যন্ত। নমস্কার।